দর্শক, সিলেট থেকে বিএনপি নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপি। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি বুধবার রাতে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল এবং শাহপরাণ এর মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় অংশ নেন তিনি। সেখানে বেশ কয়েকটি জনসভা এবং পথসভায় অংশ নেন তিনি। দর্শক, মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী গণসংযোগ এবং জনসভা কভার করছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ফরহাদ, মৌলভীবাজারে জনসংযোগ শুরু হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। কি অবস্থা সেখানে? লোক সমাগম কেমন দেখছেন? তারেক রহমান সেখানে পৌঁছেছেন কিনা, বিস্তারিত যদি আমাদেরকে বলেন। আমরা সকাল থেকে কিন্তু তারেক রহমানের এই নির্বাচনী সফর আমরা ফলো করে আসছি। সকালে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে তিনি সমাবেশটি করেছেন। সমাবেশের পর তিনি মৌলভীবাজারে এসেছেন, অর্থাৎ আইনপুর যে মাঠটি, আসলে বংশ পরম্পরা যেটা বোঝায় আর কি। এখানে তিনি তার বাবা এখানে সমাবেশ করেছিলেন, তার মা এখানে সমাবেশ করেছেন এবং তারই ধারাবাহিকতায় পারিবারিক রীতি রেওয়াজ অনুসারে তিনিও এখানে সমাবেশ করেছেন। আলিয়া মাদ্রাসায় সমাবেশ করার পর আইনপুরে সমাবেশ করেছেন। আইনপুরে সমাবেশটি শেষ করে তিনি হবিগঞ্জে সমাবেশটি করেছেন। এখন হবিগঞ্জ থেকে তিনি রওনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। বিষয়গুলো জানাতে চাই যে তিনি যখন এখানে এসেছেন এবং তিনি যখন এই এলাকাগুলো পরিদর্শন করেছেন, এখানে সমাবেশ করেছেন, সাধারণ মানুষ, জনতা, কর্মী, সমর্থক সবার যে একটা ভালোবাসা, একটা যে আকাঙ্ক্ষা তাকে দেখার, একবার তার দিকে তাকানো, তিনি তাকিয়ে তাদের দিকে হাত নাড়বেন, এই কথাগুলো বলবেন, তারা এই অপেক্ষায় ছিলেন এবং তার কথা শুনেছেন। নির্বাচনের প্রচারণার, আনুষ্ঠানিক প্রচারণার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো শুনেছেন। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে তাদেরকেই যেন ভোট দেওয়া হয় যারা জনগণের কথা শুনে, এবং জনগণের কথা শুনে এসেছে একমাত্র বিএনপি। এই ঢাকা সিলেট মহাসড়ক নিয়েও তিনি কথা বলেছেন যে এত ভোগান্তি, খনাখন্দতে ভরা বিএনপির উন্নতির পর যে একটা দৃশ্যমান উন্নতি এখনও পর্যন্ত হয়নি। মৌলভীবাজারের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, যা বিএনপির পর আর এটাকে 250 থেকে 251 করা হয়নি, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অনেক দল আবার অনেক নানা রকমের আশা দেখাচ্ছে, মিথ্যে আশা দেখাচ্ছে, অনেক ভুলভাল কথাও বলছেন। এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। জনগণ তাকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। জনগণের যে একটা চাওয়া ছিল, জনগণ তাকে নিয়ে যে একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন হবে বলে মনে করছেন, আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং বৃহত্তর সিলেটের যে 19টি আসন রয়েছে, 19টি আসনে তারেক রহমানকে তারা উপহার দিতে চান বলে আমরা জেনেছি। তারা বলেছেন মৌলভীবাজারের যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনও তারা উপহার দিতে চান। তারা বলছেন যে বিপুল ভোটে বিএনপি এই বৃহত্তর সিলেটের 19টি আসন, অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ যে আসনগুলো রয়েছে সবগুলো আসন তারা বিএনপিকে উপহার দেবেন, তারেক রহমানকে উপহার দেবেন। তারেক রহমান 31 দফা অনুসারে কথা বলেছেন। তিনি বলেছেন 31 দফায় যে ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষি কার্ড রয়েছে, নারীদের কাছে যেখানে যেমন চা শ্রমিক রয়েছেন, তারা অল্প আয় করে থাকেন, তাদের নিয়ে পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি নারীদের কাছে ফ্যামিলি যে কার্ডের যে অর্থ, নারীদের নগদ অর্থ সহায়তা অথবা নারীদেরকে খাদ্য সামগ্রী কিনে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। শুধুমাত্র এই বিষয়টাই যদি সীমাবদ্ধ থাকতো তাও না, তিনি কথা বলেছেন বাংলাদেশের যে আসলে ধর্মকে নিয়ে যারা ধর্ম চর্চা করে থাকেন, যারা ধর্মসভার দুয়ারে দুয়ারে পৌঁছে দেন, ইমাম, খতিব এবং মুয়াজ্জিনরা, তাদের নিয়ে কথা বলেছেন। তাদের নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। সরকার গঠন করার পর তাদের নিয়ে যে পরিকল্পনা তার আছে, সেই কথাগুলো তিনি জানিয়েছেন। যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশের বাইরে যদি তারা পৌঁছতে চান, গিয়ে সেখানে যদি তারা কাজকর্ম করতে চান, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ একটা প্যাকেজের কথা তিনি বলেছেন এবং জনগণও তাকে সেই প্যাকেজের অভূতপূর্ব সাড়াও দিয়েছেন। যাচ্ছেন তিনি ব্রাহ্মণবাড়িয়াতে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। সেখানে তিনি কি বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। এবং মৌলভীবাজারে কিন্তু এরই মধ্যে তারেক রহমান গণসংযোগ করেছেন। সেখানে তার বক্তব্যের বিস্তারিত আমরা ফরহাদের কাছ থেকে শুনছি। এবং একই সাথে কিন্তু ভৈরবেও যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানেও জনসভায় অংশ নেবেন, এমনটাই কথা রয়েছে। আশিক মাহমুদ আমাদের সহকর্মী সেখানে আছেন, আমাদের সাথে যুক্ত হবেন তিনি।
আশিক, একটু জানাবেন যে 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণার কাজ শুরু হলো এবং নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই কিন্তু সিলেটের জনসভায় অংশ নিয়েছেন তারেক রহমান। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া আছেন এবং ভৈরবের জনসভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। তো এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে, জন উপস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে সেখানে সাধারণ মানুষ যারা জনসভায় অংশ নিচ্ছেন তাদের প্রত্যাশা কেমন বিএনপির কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। একটু জানাতে চাই যে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে এবং রাতেও এই যে মানুষের উপস্থিতি আর এই যে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, এটি আসলে প্রমাণ করে তারেক রহমানের প্রতি সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের ভালোবাসা এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। একটু জানাতে চাই যে তারেক রহমান এই মুহূর্তে আছেন ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি সেখানে জনসভা শেষ করে এই ভৈরব যে স্টেডিয়াম মাঠ, সেখানে জনসভায় অংশগ্রহণ করবেন এবং এর মধ্যে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি নেতাকর্মীদের এই যে উপস্থিতি ভৈরব স্টেডিয়াম মাঠে, তাদের এই উপস্থিতি এটি আসলে এক ধরনের বার্তা দেয় যে তারেক রহমানকে তারা এক নজর দেখতে চান, তারেক রহমানের বক্তব্য তারা শুনতে চান, তারেক রহমানের দিক নির্দেশনা তারা নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চাই। একটু জানাতে চাই আপনাদেরকে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই ভৈরব মাঠে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শোনার জন্য সকাল থেকে অধীর আগ্রহে সাধারণ মানুষ, দলের নেতাকর্মী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান করছেন। যে যেভাবে পারছেন তারা সাধারণ মানুষ এই ভৈরব স্টেডিয়ামে কিন্তু জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানা সাজে সজ্জিত হয়ে মানুষ এসেছে। কেউ গায়ে ধান লাগিয়ে এসেছে, কেউ ধান দিয়ে বাড়ি তৈরি করে এসেছে, কেউ তাদের মাথার উপর একটি ধানের মাঠ এবং ধান ক্ষেত তুলে নিয়ে তারা এই ভৈরব মাঠে অবস্থান করছেন এবং সবার প্রত্যাশা এবং সবাই বলছেন যে তারা তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চান এবং তারেক রহমানের কথা শুনে আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে তারা মাঠে নামতে চান এবং গণজোয়ার সৃষ্টি করে আগামীতে যে এই কিশোরগঞ্জের যে 6টি আসন রয়েছে, ভৈরব সহ যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনই তারা ধানের শীষকে বিজয়ী করতে চায় এবং তারেক রহমানকে উপহার দিতে চায়। এবং আমরা সকাল থেকে সাধারণ যারা মানুষ এসেছেন এবং দলীয় নেতাকর্মীরা যারা এসেছেন, অর্থাৎ যারা ভৈরববাসী, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারেক রহমানের কাছে তাদের একটি প্রত্যাশা আছে, তারা এই ভৈরবকে জেলা হিসাবে দেখতে চায়। অর্থাৎ তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারা এই ভৈরবকে যেন তারা জেলা হিসেবে স্বীকৃতি দেয়, সেই দাবি সাধারণ মানুষের রয়েছে। এবং সাধারণ মানুষ বলছেন যে তারা এই ভৈরব এবং আশপাশের যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলোকে জয়ী করে তারেক রহমানকে তারা উপহার দিতে চান এবং এই উচ্ছ্বাসের কথাই কিন্তু সবাই জানাচ্ছেন এবং সবাই বলছেন যে আজকে 22 তারিখ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তারেক রহমান আজ প্রথম দিনই এই ভৈরবে আসছেন, এটি তাদের জন্য আরো বড় পাওয়া বলে তারা কিন্তু বলছেন যে আজকে। আশিক মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভৈরবের জনসভার সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। পতিত আওয়ামী লীগের মতো একটি দল আগামী নির্বাচনে পোস্টাল ব্যালট ডাকাতির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি জানিয়েছেন, বেহেস্ত দোজখের টিকিট বিক্রির নামে দলটি ভোটের আগেই মানুষকে ঠকাচ্ছে। সকল ষড়যন্ত্র, হঠকারিতা এবং মিথ্যাচারের জবাব দিতে আগামী নির্বাচনে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সরকার পরিচালনার সুযোগ পেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। সিলেটবাসীর কাঙ্ক্ষিত সেই ক্ষণ, নির্বাচনী জনসভায় তারেক রহমান। 22 বছরের অপেক্ষা। বৃহস্পতিবার নেতাকে বরণ করে নিতে নগরীর আলিয়া মাদ্রাসার এই মাঠ ছাপিয়ে আশপাশের সড়ক পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চে বাড়তি আকর্ষণ ছিল সিলেটের মেয়ে ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির এই প্রথম জনসভা। তাই দলীয় প্রধান তারেক রহমান মঞ্চে আসার আগেই ঢল নামে মানুষের। শুরুতেই বিএনপির দেশ গড়ার পরিকল্পনা সিলেটের মানুষের সামনে তুলে ধরেন দলের এই নতুন কাণ্ডারি। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে
বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। তারেক রহমানের বক্তব্য স্পষ্ট, আগামীর বাংলাদেশ নিয়ে তার দলের রূপরেখা জানানোর পাশাপাশি তিনি বলেন, দেশকে উপযোগী করে গড়ে তুলতে পেছনে তাকানোর সুযোগ নেই। প্রতিশ্রুতি দেন দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার। প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কড়া বার্তাও আসে এই নির্বাচনী সমাবেশ থেকে। এ সময় তারেক রহমান সতর্ক করেন অধিকার কেড়ে নেওয়ায় আওয়ামী লীগের পরিণতির কথা। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। দেশের উন্নয়নে খাতভিত্তিক পরিকল্পনা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে তা বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই রাজনীতিতে যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু এ মাঠেই করেছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া। পারিবারিক সেই ঐতিহ্য ধরে রেখেই সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকেই প্রথম নির্বাচনী সমাবেশ করলেন তারেক রহমান, যেখানে আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শফিকুল হক, ৭১। আধিপত্যবাদ, ব্যাংক ডাকাত এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে 10 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর মিরপুরে প্রধান নির্বাচনী জনসভায় তিনি জানিয়েছেন, পতিত স্বৈরাচারের পোশাক পরে কেউ ফিরতে চাইলে তাদের প্রতিহত করা হবে। এ সময় জোটের নেতারা আরও জানিয়েছেন, নির্বাচনের আগেই জনগণ জেনে যাবে কারা প্রতারক। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনে রাজধানীর মিরপুরে জনসভার আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। জাতীয় নাগরিক পার্টিরা হবে তার হাতে আমরা তুলে দিচ্ছি। এতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যোগ দেন শরিক দলের নেতারা। এ সময় জোটের শীর্ষ নেতারা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে জোটের প্রধানমন্ত্রী বলে ঘোষণা দেন। সভায় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, জনগণের সাথে কারা প্রতারণা করছে তা ভোটের আগেই জেনে যাবে তারা। ভোটের মালিক নাগরিক, দেশের মানুষ বুঝে যাবে আরো দ্রুতই যে কারা নির্বাচনের আগে প্রতারণা করছে, কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সবশেষ বক্তব্য রাখেন জামায়াতের আমির। বিএনপি সমালোচনা করে তিনি বলেন, নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না। কাপড় মেরে লুক হত্যা, দাড়ি চাপা দিয়ে লুক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। গণভোটে হা ও 10 দলীয় জোটের পক্ষে ভোট চেয়ে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশে আধিপত্যবাদ, ব্যাংক ডাকাত ও চাঁদাবাজদের রুখে দেয়া হবে। ফ্যাসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন, আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। পরে ঢাকার সংসদীয় আসনে 10 দলীয় জোটের কয়েকজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের আশা করছে 10 দলীয় জোট। বৃহস্পতিবার সকালে জোটের শরিক এনসিপি নির্বাচনী গণসংযোগের উদ্বোধনীতে এমন আশাবাদ জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় 3 নেতার মাজার এবং শহীদ হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে তরুণদের দলে নির্বাচনী প্রচার। রাশেদ আনিসের প্রতিবেদন।
যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত, সেই বিদ্যাপীঠ থেকেই এনসিপির নির্বাচনী প্রচার শুরু। 52-র ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর গণ অভ্যুত্থানের দগদগে সাক্ষী ঢাকা ৮ আসনের গুরুত্বপূর্ণ এই এলাকা। গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠায় ও দেশের স্বাধীনতায় যে নেতাদের অবদান অনস্বীকার্য, সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের মাজার জিয়ারতের মধ্য দিয়ে যাত্রার শুরুটা। নতুন বাংলাদেশ গঠনে তাদের স্মরণ করেই নিজেদের নির্বাচনী পথ চলাটার শুরু এই তরুণ তুর্কিদের। 3 নেতার মাজারে এসেছি। আমাদের জাতীয় প্রধান 2 নেতা শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদেরকে স্মরণের মাধ্যমে এবং আমাদের পূর্বসূরীদের স্মরণের মাধ্যমে আমাদের এই নির্বাচনী যাত্রা শুরু করতে। এবারের নির্বাচনে এনসিপির প্রধান ও অন্যতম এজেন্ডা হাদি হত্যার বিচার। তাই জাতীয় 3 নেতার মাজার জিয়ারতের পর হাদির কবরের উদ্দেশ্যে যান দলটির নেতাকর্মীরা। ভোটের আগেই তারা চান হাদি হত্যার চার্জশিট। আমরা চাই যাতে চার্জশিট দেওয়া হয়, সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং বিচারটা যাতে সুষ্ঠুভাবে হয়। আমাদের প্রথম এজেন্ডা হলো শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, কারণ আমি মনে করি এটা আমার দায়িত্বের জায়গা। পরে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করে এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়কের আশা, বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েই সরকার গঠন করবে 10 দলীয় জোট। 10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই রাজধানীর অলিগলি চষে বেরিয়েছেন প্রার্থীরা। সেই সাথে কিন্তু বিএনপির প্রার্থীরা প্রশাসনের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন। তারা বলেছেন যে প্রশাসন দুটি দলকে সাহায্য করছে এবং এতে তারা কারচুপি হবে এমন একটা আশঙ্কাও করছেন। এদিন আরও প্রচারণা চালেন 10 দলের প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্ররা, জানাচ্ছেন মাহিলা ইসলাম। মিরপুরে গণসংযোগে বের হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। অলিগলি বাসাবাড়িতে মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চান তিনি। বাবা মায়ের কবর জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস। এরপর ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। তাকে ফুল বৃষ্টিতে স্বাগত জানান স্থানীয়রা। সাবেক এই মন্ত্রীর অভিযোগ, বিপুল ভোটে জয়ের সম্ভাবনা থাকলেও সরকার প্রধানের বক্তব্যে কারচুপির ইঙ্গিত মিলেছে। বিশেষ একটি কিংবা দুটি দল নির্বাচনে প্রচণ্ডভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করছে তারা, এবং তারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা ঐক্যবদ্ধভাবে পোলিং সেন্টারের ভিতরে এবং বাইরে সতর্ক পাহারা রাখবো, যাতে তারা কোন রকম কারচুপি কিংবা কোনো কিছু করতে না পারে। কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। জোট সমর্থিত হওয়ায় কোদাল মার্কায় তার পক্ষে ভোট চান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 12 তারিখে কোদাল মার্কার এই 12 আসনের যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে একটা গণরায়। এই নির্বাচন হচ্ছে দখলদারিত্বের বিরুদ্ধে একটা গণরায়। এই নির্বাচন হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে একটা গণরায়। এই নির্বাচন হচ্ছে মাদকের বিরুদ্ধে একটা গণরায়। একই আসনের বিভিন্ন স্থানে প্রচারণা চালান বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। বৃষ্টি হলেই এই এলাকার রাস্তাঘাট ডুবে যায়, ড্রেনেজের সমস্যা, এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমি সমাধান করার জন্য চেষ্টা করব। ঢাকা 9 আসনে প্রচারণা চালান আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ সময় তার সঙ্গে স্থানীয় তরুণ তরুণীদের ছবি তুলতে দেখা যায়। সবার কাছে দোয়া চান তিনি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই রাজনীতির ধারাই আমরা বজায় রাখবো, চালু রাখবো, সেই ব্যাপারেই কথা হচ্ছে সবার সাথে। এছাড়া ঢাকা 4 আসনে গণসংযোগে বের হন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। শ্যামপুরের বিভিন্ন এলাকায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি এবং বিকেলে গণসংযোগে বের হন ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ হাবিব। ঢাকা 7 হামিদুর রহমান হামিদ, ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর আর ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ। মাহিলা ইসলাম, 71, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রদানে কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পাচ্ছেন কুয়েত প্রবাসীরা। তবে উন্নত তথ্য প্রযুক্তির ছোঁয়ায় কুয়েতে অনেক পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ, ফলে ব্যালট পেপার কুয়েতে এসে পৌঁছলেও বন্ধ পোস্ট অফিসের ঠিকানা থাকায় অনেক প্রবাসীরা এখনও তা হাতে পাননি। সাদেক রিপনের তথ্যচিত্রে চৈতি সারোয়ারের প্রতিবেদন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ব্যালট পাচ্ছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা। তবে সময়ের বিবর্তনে অনেক পোস্ট অফিসের কার্যক্রম এখন বন্ধ। ফলে ব্যালট পেপার কুয়েতে পৌঁছালেও পোস্টাল ব্যালট হাতে পেতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সাথে পোস্টাল ভোট বিষয়ক মত বিনিময় সভা করেন। এ সময় ভোটাররা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। মাঙ্গাপুরে যেহেতু পোস্ট অফিস বন্ধ এবং আদালিপাতে বন্ধ, কুয়েতে এরকম 37টা বন্ধ, যেগুলি পার্শ্ববর্তী কোনো জায়গায় পাঠিয়ে দিয়েছে, যেমন পান্টাসে পাঠিয়ে দিয়েছে। আর পান্টাসের যিনি কর্মকর্তা ওনার প্রশ্ন একবারে ক্লিয়ার, উনি বলছে যে যার ব্যালট সে খুব নিজে আসতে হবে। বৃহস্পতিবারও পাইনি, সোমবারও পাইনি, মঙ্গলবার আজকে আজকেও পাইনি। তারপর আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দেখেন আমার হাতে সময় নেই, সিটগুলো এখানে অনেকগুলো চিঠি পড়ে যাচ্ছে, কিন্তু যদি আপনারা টাইটাল যদি আমাদেরকে কিছু সহযোগিতা করেন, আমার বড় আপনি আমরা 9,000 চিঠি পাবো আমরা, অথবা এর উপরও পাইতে পারি। আমাদের অনেকগুলো চিঠি পড়ে যাচ্ছে। আমি লিখে দিলাম, ম্যাডাম দিলাম, ম্যাডাম এখানে আসছে, কিন্তু এখন যদি বস্তা আমি বুঝবো, আমি যদি বস্তা বুঝলাম, বোঝার পর আমি ওখানে পাই নাই। এখন আমাদের আনসার দিচ্ছিলাম, আমি নিজে দুদিন গেছি, আমার 2 ঘন্টা অফিস টাইম থেকে বাইরে, কিন্তু আমার টাইম নামতে পারিনি। তবে সভায় দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন রাষ্ট্রদূত। কোনোভাবেই কেউ যেন তার জন্য চেষ্টা না করে। একটা স্বচ্ছ সুন্দর ভোট আমাদের ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। তো কারচুপি করলে কি হবে, ওই ভয় নষ্ট হয়ে যাবে। পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েতে বসবাসরত সকল প্রবাসীদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রদূত। চৈতি সরওয়ার, ৭১। আগামী বাংলাদেশে নিরাপদভাবে কর্মস্থলে যাতায়াতের নিশ্চয়তা চাইছেন সাভারে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট নারীরা। তাদের আশা, যে দলই সরকার গঠন করুক, সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে সবাইকে সাথে নিয়ে কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান বাড়ানোর দাবিও পেশাজীবী নারীদের। বিস্তারিত রায়ান বিন আমিরের প্রতিবেদনে। হাসপাতালে রোগীদের যত্ন নেওয়া, স্বাস্থ্য উন্নত করা, রোগ প্রতিরোধ করা এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি। 24 ঘন্টায় তারা নিয়োজিত থাকেন রোগীদের সেবায়। এর মাঝেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছেন এই পেশার নারীরা। বাদ যাচ্ছেন না নার্সিং পড়ুয়া শিক্ষার্থীরাও। তারা চাইছেন বাংলাদেশ ফিরবে গণতান্ত্রিক ধারায়। আমরা দেশের মানুষ হিসেবে আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, জনগণ তাদের নিজের ভোটটা নিজে দিতে পারুক। আমরা বিগত বছরগুলোতে দেখছি যে রাতের বেলা ভোট হয়ে গেছে, মানুষ ভোট কেন্দ্রে গেছে কিন্তু ভোট ঠিকমতো দিতে পারে না। আমাদের সকলের মনের ইচ্ছা এবং সব চাওয়া পাওয়া যেন এই ভোটের মাধ্যমে প্রকাশ হয় এবং আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বাংলাদেশে বসবাস করতে পারি। চিকিৎসা পেশার সাথে জড়িত নারীরা চাইছেন নিরাপদ ও স্বাভাবিক চলাফেরার নিশ্চয়তা। তারা মনে করছেন আগামীর সরকার হবে নারী বান্ধব। নারীর যে নিরাপত্তাটা সেটা আর কি থাকুক, এটাই হচ্ছে চাই, কারণ এটা না হলে তো আর আমরা ওইভাবে চলতে পারবো না। রাত বিরাতে আমরা কাজ আসি, হসপিটাল আসি, আমাদের সুন্দরভাবে জানি আমরা রাত বেড়াতে জানি বের হয়ে আসতে পারি, কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়। আমরা এইটাই চাই নতুন সরকারের কাছে। স্বজন পেতে জানি না হয়, আমার কথা গরিব হোক ধনী হোক, যোগ্যতার সাথে হোক, সেটা সে লেখাপড়া করে করুক বা যেভাবে যার যোগ্যতা সেটা যার হয় সেই হোক। এদিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে উপজেলা নির্বাচন অফিসার বলছেন, কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তারা নিয়মিত সব পর্যবেক্ষণ করছেন। প্রতিটি নির্বাচনী কেন্দ্র আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কেন্দ্র ভালো আছে এবং এখানে বৈধ প্রার্থী রয়েছে 9 জন। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো এবং ইলেকশনের সার্বিক পরিস্থিতি ভালো। ঢাকা 19 নির্বাচনী আসনে মোট ভোটার 7.5 লাখ। এর মধ্যে এই আসনে নারী ভোটারের সংখ্যা 3,67,000। শরীফ আজাদ প্রীতম, ৭১। বিশ্বকাপ খেলা হচ্ছে না, ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ের পরও মেলেনি কোনো সুখবর। তবে বিসিবি আর সরকার এখনও আশা ছাড়েনি। শ্রীলঙ্কার মাটিতে এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ডিসিশনটা কি হইল আসলে এটা যদি বলে যান, সবাই তো টেনশনে, বলার মতো যদি কিছু থাকে। তারপরে
আপাতত বাড়ি যাই টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্রীড়া উপদেষ্টার সঙ্গে জরুরি মিটিংটা শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন খেলাযোগের মাইক্রোফোনে একটা কথাই বলেছেন অনেক চেষ্টার পরে। তার কথার অর্থটা একদম পানির মতো পরিষ্কার। যেহেতু খেলা নেই, আপাতত অবসর, তাই ক্রিকেটাররা বাড়িতেই ফিরে যাচ্ছেন। আগামী 1-1.5 মাসে বাংলাদেশের কোনো ধরনের ব্যস্ততা নেই, কারণ টি-20 বিশ্বকাপটা যে খেলা হচ্ছে না সেটা একরকম পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ শুরুতে যে অবস্থানে ছিল শেষেও এসেও একই অবস্থানে। একটা মিরাকলের আশায় ছিল বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু শেষ পর্যন্ত সেই মিরাকলটা হয়নি। ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। তাই আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আইসিসির সিদ্ধান্তকে কোনোভাবেই বাংলাদেশের সরকার বা বিসিবি মেনে নিতে পারছে না। একটাই কারণ, বাংলাদেশ নিজেদেরকে ভারতের মাটিতে নিরাপদ মনে করছে না। যতই বাংলাদেশের পক্ষ থেকে বলা হোক বাংলাদেশ এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে, আদতে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ। তবে ওই যে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার একটা স্বপ্ন, যেটা এখন অনেকটা মরীচিকার মতো, সেই স্বপ্নটার কথা এখনও কিন্তু বাংলাদেশ ভাবছে। ক্রীড়া উপদেষ্টা এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন, কিন্তু আদতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ, সেটা সবাই বুঝে গেছেন, ক্রিকেটাররাও বুঝে গেছেন। বাংলাদেশের ক্রিকেট এখন কোন পথে আগাবে সেটাও একটা বড় প্রশ্ন। ঘোর অন্ধকার সব কিছু মিলে, সেই অন্ধকার থেকে বাংলাদেশের ক্রিকেট কি আসলে আলো দেখবে? নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।